ঠিক এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাঙালি। বলা হচ্ছে, অভিযোগ উঠছে যে বাংলা ভাষায় কথা বললেই নাকি দেশের একটা অংশে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। খুব অদ্ভুত। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে অবশ্যই এটা মারাত্মক, কারণ বাংলা ভাষাটা এদেশের যে সংখ্যক মানুষ যে ভাষায় কথা বলে তার মধ্যে প্রথম যদি হিন্দি হয়, দ্বিতীয় ভাষা বাংলা। সবচেয়ে বেশি মানুষ এদেশে বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলাভাষী মানুষ মাত্রই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রয়াস হলে বা চেষ্টা হলে সেই অভিযোগ নিশ্চয়ই মারাত্মক। সকলকে তার প্রতিবাদ করা উচিত, তো বটেই, এবং ব্যবস্থাও নেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতিকে রক্ষা করবার জন্য সত্যি কি ক্ষমতাশীল রাজনৈতিক দলগুলো আন্তরিক, নাকি তারা আসলে নিজেদের মতো করে গোটা বিষয়টাকে ব্যবহার করতে চাইছে? এটা আমাদের জিজ্ঞাস্য। আমরা বুঝতে চাইব যে ঠিক এই মুহূর্তে কেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে। দিল্লিতে একটি বস্তি আছে, সেখানে অনেক দিন ধরে বাংলাভাষী মানুষজন থাকেন। তাদের নানা সমস্যা নিয়েও তারা সেখানে ছিলেন, কিন্তু আচমকাই যেটা জানা যাচ্ছে, সেই বস্তিবাসীদের মধ্যে অনেককেই বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের এদেশ থেকে চলে যাবার উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার। গোটা বিষয়টা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের রাজ্যের সরকার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে রাস্তায় নামবার প্রস্তুতি নিতে শুরু করেছে। আমাদের এখানকার শাসক দল জানিয়েছে আগামী 18 তারিখ বাঙালিদের উপরে যে অন্যায় হচ্ছে, কেন্দ্রের শাসক দল বাঙালিদের উপরে যে অন্যায় করছে তার বিরুদ্ধে আমাদের এ রাজ্যের শাসক দল পথে নামবে। কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, বাঙালি এই শব্দগুলোকে ব্যবহার করে সব শাসকরাই আসলে নিজেদের মতো করে খেলবার চেষ্টা করছে না তো? আসলে সত্যি কি বাঙালিদের জন্য কোনো দরদ, বাঙালিদের জন্য কোনো সহানুভূতি এদের কারোর আছে? এ রাজ্যের কথা ভাবুন। এ রাজ্যে বাংলা ভাষার স্কুলগুলো ক্রমশই উঠে যেতে বসেছে। বিভিন্ন জায়গায় বাংলা ভাষার স্কুলগুলো বন্ধের মুখে। কর্মক্ষেত্রে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেবার জন্য সরকারের যতটা সক্রিয় হওয়া দরকার ছিল, সরকার কি ততটা সক্রিয় হয়েছে? আমরা বারবার এই প্রশ্নগুলো তুলেছি, কিন্তু মুশকিল হচ্ছে সদুত্তর মেলেনি। আজ যখন ঠিক এ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন, তখন এই বাঙালি সেন্টিমেন্ট এগুলোকে ধরে যদি আবার ভোটের ফায়দা পাওয়া যায়, তার জন্য সবাই সবার মতো করে অঙ্ক কষতে শুরু করেছে। একটা অংশ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা চলে এসেছে, যারা বাংলা ভাষায় কথা বলে, এদেশে অনেকে ঢুকে পড়েছে, তাদের চিহ্নিত করতে হবে, তাদের ফেরত পাঠাতে হবে। এই বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। এবং প্রশ্ন তো উঠবেই যে যদি কেউ ঢুকে যেতে পারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আমাদের দেশের বিভিন্ন অংশে, সেক্ষেত্রে তারা কিভাবে ঢুকলো? যারা সীমান্ত পাহারার দায়িত্বে ছিলেন তারা কি দায়িত্ব পালন করলেন? এবং এদেশে এসে তারা যদি কাগজপত্র তৈরি করে ফেলেন, তাহলে বুঝতে হবে যে কোথাও গলদ আছে, আমাদের দেশের ব্যবস্থাপনার মধ্যেই কোথাও গলদ আছে। তার জন্যই তারা এটা করতে পারছেন। বারবারই প্রশ্নগুলোকে সামনে আনা উচিত, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে চর্চা করা উচিত। কিন্তু যেটা হচ্ছে, একটা পক্ষ নিয়ে, হয় এ পক্ষ নয় ও পক্ষ নিয়ে একটা আলোচনা চলছে। তথাকথিত বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে সবাই নিজেদের যে রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক লাভ, সেটা তোলবার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমাদের আপত্তি সেখানেই। বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি, এটাকে রক্ষা করতে হবে। বাঙালিদের কোথাও অপমান হলে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে, কিন্তু নিছক রাজনীতির অঙ্ক কষে নয়, নিছক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নয়। বাংলা কৃষ্টি, বাংলা সংস্কৃতি অনেক বড়, তাকে
রক্ষা করবার জন্য ভেতর থেকে আন্তরিক হওয়ার দরকার আছে। যদি আন্তরিকতা শূন্য শুধুমাত্র ক্ষমতার হিসেব নিকেশ করার দিকে চোখ রেখে কেউ এটা করে, আমরা তাতে সন্দেহ প্রকাশ করবই। আমরা তো গোটা বিষয়টাকে বোঝবার চেষ্টা করব। আজ বাংলা ভাষী হলেই বাংলাদেশি বলে চিহ্নিত করবার যে প্রক্রিয়া চলছে, তার পিছনে যেমন একটা রাজনৈতিক অঙ্ক আছে, আবার অন্যদিকে যারা এটাকে কেন্দ্র করে এ রাজ্যে আবার বাঙালি সেন্টিমেন্ট উস্কে দিতে চাইছেন, তারাও যথার্থ অর্থে বাংলা কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কিনা সেই প্রশ্নটাও আমরা করব। সবাই নিজেদের রাজনৈতিক হিসেব নিকেশ করছেন কিনা সে বিষয়টা ভেবে দেখার খুব দরকার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে ছবিটা আমাদের টিভির পর্দা জুড়ে দেখা যাচ্ছে, দিল্লির একটা বস্তি, বোঝাই যাচ্ছে যে বেঁচে থাকার যে জিনিসগুলো দরকার, বেঁচে থাকতে ন্যূনতম স্বাভাবিক জীবনযাপন করতে যা যা দরকার, অনেক কিছু এদের নেই। কেন আমাদের দেশের রাজধানীতে এইরকম একটা বস্তি থাকবে? কেন সেই বস্তির মানুষরা এত সমস্যার মধ্যে থাকবেন? সেটাও কিন্তু প্রশ্ন। সেই প্রশ্নটাকে সবাই এড়িয়ে যাচ্ছেন। এদের কাগজপত্র নেই, এটা নিয়েই আলোচনা হচ্ছে। অথচ কেন এনারা এখানে বসতে পারলেন, আসতে পারলেন, কিভাবে পারলেন, কারা সহায়তা করলেন, সেই বিষয়টা আলোচনায় সেভাবে আসছে না। বারবার এই কথাগুলো আমরা বলেছি, আমরা বারবার এটা বলেছি যে আলোচনাটা আসলে একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে করা উচিত, কোনো দিকে হেলে থেকে করা উচিত নয়। কোনো রাজনৈতিক দলকে কোনো রকম সুযোগ বা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্য আমাদের নেই। আমরা সত্যটাকে বুঝতে চাইব, সত্যটাকে চিনতে চাইব। আসুন গোটা বিষয়টার উপর একটু আলোকপাত করি, বোঝবার চেষ্টা করি। বাংলা ভাষী মানি বাংলাদেশি, সত্যি কি এমন অভিযোগের কোনো সারবত্তা আছে? থাকতে পারে। বাংলা ভাষা এদেশে সব থেকে বেশি, হিন্দির পরে যে ভাষাটায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে সেটা হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হবে কেন, এই প্রশ্নটা আমাদের থাকবে। আবার আমাদের রাজ্যের শাসক দল যারা বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে এখন রাজনীতি করবার কথা ভাবছেন, তাদেরও আমরা মনে করিয়ে দেব যে এ রাজ্যে বাংলা কৃষ্টি সংস্কৃতি রক্ষা করবার জন্য তারা কি যথার্থ পদক্ষেপ নিচ্ছেন, নাকি শুধুমাত্র রাজনীতি করবার জন্য, যেহেতু তারা দুর্নীতিতে আপাতমস্তক জড়িয়ে গেলেন, তাদের নানাবিধ দুর্নীতি সামনে চলে এসেছে। বোঝা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রশাসক হিসেবে এ রাজ্যের শাসক পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। সেখান থেকে দৃষ্টি সরাতেই তারা আলাদা ধরনের কৌশল তৈরি করছেন কিনা, এবং এক্ষেত্রে আমরা এটাও বোঝবার চেষ্টা করব যে সব শাসকের মধ্যে গোপন একটা বোঝাপড়া আছে কিনা। বিশ্বাস করুন, এই বিষয়টা আমাদের খুব ভাবাচ্ছে যে আসলে এইরকম একটা সময় এই বিষয়টা সামনে নিয়ে আসবার পেছনে সমস্ত শাসক দল মিলে ঝুলে বোঝাপড়া করে গোটা বিষয়টা করছে না তো, এই আশঙ্কাও আমাদের তাড়িত করছে। ফলে গোটা বিষয়টা আমরা সেই দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করব, বোঝবার চেষ্টা করব। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি আমার আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য। আমি আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন বিজেপি এবং বিজেপি সদস্য, রাজনীতির নতুন মুখ এবং একই সাথে আইনজীবী হিসেবেও পরিচিত পৃথ্বীজয় দাস। আমি পৃথ্বীজয়কেই প্রথম আসবো। পৃথ্বীজয়, যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাইছি, পৃথ্বীজয়, বাংলা ভাষা বললেই বাংলাদেশ, এই অভিযোগটা উঠেছে, মূলত বিজেপির বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, সত্যি কি তুমিও তো বাংলা ভাষায় কথা বলো, তোমাকে কেউ বাংলাদেশি বলছে বা বলে, এই বিষয়ে এই অভিযোগটা যদি ওঠে তাহলে তো সত্যি মারাত্মক। এটা কেন? এবং আমি রাজনৈতিক প্রশ্ন তোমাকে করবো, কিন্তু প্রথমে তোমাকে এই প্রশ্নটা করছি যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করবার এই সক্রিয়তা বিজেপি শাসকদের হঠাৎ এতটা তাড়িত করলো কেন? অভিযোগটা কে এনেছেন আমি কি সবার আগে জানতে পারি? হচ্ছে চর্চা হচ্ছে ইতিমধ্যে, সবাই এসে গেছে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষা বললেই উড়িষ্যায় হয়েছে, দিল্লিতে হচ্ছে, মহারাষ্ট্রে হয়েছে। এবং আরো একটা তথ্য তোমাকে দিয়ে রাখি, আমাদেরই দিনহাটার একজন বাসিন্দা, উত্তম ব্রজবাসী তার নাম, সে নাকি আসামের বাসিন্দা হিসেবে তার কাছে একটা নোটিশ এসেছে যে আপনি সমস্ত নথি দেখান, আপনি এদেশের নাগরিক নন। সে কোনোদিনই আসামে ছিল না, উত্তম
উত্তম ব্রজবাসী তার নাম। দেখা যাচ্ছে তাকে যে আসাম সরকারের ট্রাইব্যুনাল দিয়ে থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তার নাম উত্তম কুমার ব্রজবাসী। সে নাকি, আসাম সরকার যেটা বলছে, সে নাকি একসময় আসামে ছিল, কিন্তু আমরা যতদূর জানি সে কোনোদিন আসামে ছিল না। আমাদের ওখানকার প্রতিবেদকও বলছে যে আসামে ছিল না। এটাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের শাসক দল আরো একটা খেলা শুরু করেছে। সে রাজবংশী সার্টিফিকেট মানে কোনোদিন পায়নি, একদিনের মধ্যে তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকার, এবং তাকে বলছে দেখুন বাংলাদেশি চিহ্নিত করে কিভাবে কেন্দ্রের শাসক দল বাঙালিদের উপরে নিপীড়ন নামিয়ে আনছে। আসে এখন পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে তার একটা স্ট্র্যাটেজি, তার একটা বি টিমও বানিয়েছে তারা। সেটা দেখেছেন যে তারা বাঙালিদের হয়ে নাকি খুব লড়ছে, ঠিক আছে, কি এটা বাংলা বাহিনী নাকি একটা ইয়ে। তা আমি লিস্ট ইন্টারেস্টেড সেই দলের প্রোপাগান্ডা নিয়ে। বিষয়টা হলো ওদের ধারণা হচ্ছে যে বিজেপিকে যদি ভাঙতে হয় তাহলে অবাঙালি রাজনীতিটা কাজে লাগাতে হবে, এবং সেটা মানে পশ্চিমবঙ্গবাসীর মনে ঢুকিয়ে দিতে হবে যে দেখো তোমরা বাঙালি, তোমরা যদি ভোট দাও তাহলে অবাঙালি কিছু লোকজন উত্তর ভারত থেকে বা দক্ষিণ ভারত থেকে এসে তোমাদেরকে শাসন করবে। এইটাকে তাদেরকে বোঝানোর জন্য মানে এটা হচ্ছে তৃণমূলের একটা প্রপাগান্ডা। এরা যদি এতটাই মনে করে যে মানে বাঙালিদের স্বার্থে আঘাত লাগছে, তাহলে কীর্তি আজাদকে রাজ্য থেকে এনে কেন এমপি করলো? কেন ইউসুফ পাঠানকে নিয়ে এলো? তখন মনে হয়নি যে এরা তো বাঙালি নয়, তাহলে এরা কেন বাঙালিদের ভোট পেয়ে এমপি হবে? কেন তারা এখানে পার্লামেন্টে যাবে? তখন কোথায় ছিল ওদের মানে বাঙালিদের প্রতি প্রেম? কেন আর কি যোগ্য বাঙালি মানে তৃণমূলে নেই? তাদেরকে ওই দুটো সিটের টিকিট দেওয়া যেতে পারতো, তখন তো দেয়নি। এখন আসা যাক হচ্ছে যে যাদের এগেনস্ট এই অ্যালিগেশন গুলো আসছে তারা বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা কিন্তু রোহিঙ্গা, যারা মায়ানমার থেকে এসে বাংলাদেশ থেকে তাড়িত হয়ে এসছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গ থেকে তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গিয়েছে। তারা কিন্তু ভারতীয় নয়। এবং আমরা এর আগে অনেক প্রতিবেদন দেখেছি, খবরে দেখেছি যে যারা অন্য ধর্মের লোক তারা কিন্তু হিন্দু ধর্মের নাম নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করছে। এখানে খবরে এটাও দেখানো হয়েছিল যে তৃণমূলের কিছু বিধায়ক বা ওই অঞ্চলের যারা বর্ডার অঞ্চলের যারা নেতা, তারা বলে দিচ্ছে যে অমুকের কাছে যান, সে আপনাদেরকে আধার কার্ড বা ভোটার কার্ড বা শংসাপত্র তৈরি করে দেবে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এদেরকে মানে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার পেছনে এই যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে তাদের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। আজকে যখন তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে, তারা যে ক্রাইম করছে, তারা যে দুষ্কৃতিমূলক কাজ করছে, সেটা যদি যারা করছেও না তাদেরকে বা এই দেশে রাখা হবে কেন? তারা কি এই দেশের নাগরিক? তারা তো এই দেশের নাগরিক নয়। আমিও যেমন বিদেশে পড়তে গিয়েছিলাম, পড়া শেষ হয়ে গেল, ওরা আমাকে বললো যে তোমার ভিসা শেষ, তুমি এই দেশের থেকে অন্য দেশে তোমার নিজের দেশে ফিরে যাও। কোথায়? তারা তো আমাকে ওই দেশে রেখে দিচ্ছে না। তাহলে কেন আমরা ভারতীয়রা প্রত্যেকবার আমরা কেন মানে সহৃদয় হব যে অন্য দেশের অন্য ধর্মের লোকেরা যখন জোর করে কাঁটাতারের বেড়া পেরিয়ে এই দেশে আসবে তাদেরকে আমরা রেখে দেবো শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্স এর জন্য? কেন? কারণ কি এদেরকে একসাথে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি? একদম পৃথিবী। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এটা চলে আসতে পারলো, বর্ডার মানে সীমান্ত রক্ষিত রয়েছে, তাদের কি দায়িত্ব, তারা কেন পালন করতে পারলো না? এবং যদি এরা কাগজপত্র, তুমি যেটা বলছো কাগজপত্র তৈরি, তাহলে সেটা কাদের? মানে আমাদের ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যেই তো মানে দুর্নীতি রয়েছে। এটা তো ভাবতে হবে যে ব্যবস্থাপনার মধ্যে যারা রয়েছে তারা দুর্নীতি করেছে বলে এরা কাগজপত্র বার করতে পেরেছে, দুর্নীতি করেছে বলে এরা এখানে আসতে পেরেছে। বিষয়টা তো তার মানে আমাদের ভেতরে কোথাও গলদ আছে, এটাকে তো চিহ্নিত করতে হবে। এবং যে অভিযোগটা উঠছে পৃথ্বীজয়, যে শুধু কাগজ নয়, আসলে এমন মানুষকে বর্ডার পার করে দেওয়া হয়েছিল এই তো মাত্র কিছুদিন আগে, যাদের আবার কথা বলে ফিরিয়ে আনতে হয়েছে, তার মানে তাদের কাছে কাগজপত্র ছিল, শুধুমাত্র তাদের ধর্ম পরিচয় মুসলিম, এই জন্য তাদের ওপারে পাঠানো দেওয়া হয়ে গেছে, এটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এটা তো খুব মারাত্মক। হ্যাঁ, এরকম মানে ঘটনা একদম আমি একদম ঘটেছে।
আমার কাছে এটার কোনো আজকের দিন পর্যন্ত এটার কোনো ইনফরমেশন নেই যে আমি এর উপর বেস করে তর্ক করব বা এর উপর বেস করে যে কেন এটা ঘটনাটা ঘটেছিল সেটি সঠিক এটা জানবো। যদি কোনো লিঙ্ক বা কিছু ইনফরমেশন থেকে আমাকে দেবেন, আমি স্টাডি করবো, নিশ্চয়ই আমি পরের দিনকে এটা বলবো। যদি সেক্ষেত্রে আমাদের কোনো সিস্টেমের গাফিলতি হয়ে থাকে অবশ্যই সেটা সমালোচনা করবো, কিন্তু যদি সেটা না হয়ে থাকে, যদি দেখা যায় যে এইখানকার কিছু মানুষজন, এই যে শেখ শাহজাহান, সে তো কলেজ লাইফে পলিটিক্স করতে হচ্ছে বাংলাদেশে, তার মানে সে অনেক পরিণত বয়সে ভারতবর্ষে ঢুকেছে, তাহলে সে তো ভারতীয় নাগরিক ছিল না। আজকে তো এটা এই প্রতিবেদনতে এটাও বেরিয়েছে যে শেখ শাহজাহান বাংলাদেশের কলেজে কলেজ ছাত্র রাজনীতি করতো, তাহলে সে এলো কি করে? সে কি এখানে অ্যাসাইলাম নিয়েছে নাকি এখানে সিটিজেনশিপ নিয়েছে? তাহলে তো সে বেআইনি ভাবে ভারতবর্ষে ঢুকেছে। এরকম অনেক লোকই তো রয়েছে ভারতবর্ষের নাগরিক না, তাকে এমপি করে তৃণমূল সংসদে পাঠিয়েছিল। পাঠায়নি তৃণমূল তাদেরকে সংসদে। আজকে ঘটনাক্রমে এই মানুষগুলো যদি বাংলা ভাষায় কথা বলে, তাহলে কি তাদের মানে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি থাকা উচিত? কখনো নয়। এখানে বাঙালিদের ছোট হওয়া বা বাঙালিদের বড় হওয়া বা বাঙালিদের বিরুদ্ধে এটা মানে বিদ্বেষ আমি নয়, এটা রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ। এই বিদ্বেষটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা অন্য দেশ থেকে এই দেশে ঢুকছে কাঁটাতারের বেড়া পার করে, যাদের এই দেশের প্রতি কোনো রকম বিন্দুমাত্র স্বার্থ ছাড়া কোনো রকম মানে টান নেই এই দেশে। এই দেশে এসে তারা ক্রাইম করার আগে দুবার ভাবে না, সেই সব মানুষদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। এখন যদি ঘটনাক্রমে তারা বাংলা ভাষায় কথা বলে, তার জন্য আমি কোনোভাবে লজ্জিত নই। কোথায় আমাকে তো এই ঘটনা ফেস করতে হয় না। বহু লোক রয়েছে, আপনিও যান, উত্তর ভারতে যান, দক্ষিণ ভারতে যান, বিদেশে যান, আজকের দিনে আপনি আপনার যথাযথ সম্মান পাবেন, আপনি আপনার কাজের জন্য গুরুত্ব পাবেন, মর্যাদা পাবেন, সম্মান পাবেন। কোথায় আপনাকে তো কেউ বলবে না রোহিঙ্গা, আপনি চলে যান রোহিঙ্গা বাঙালি। এগুলো প্রশ্ন এখনো বাকি আছে। আমি পৃথ্বীজয়ের কাছে আরো প্রশ্ন নেবো। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন মোস্তাক মোল্লা, গবেষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। আমি ওনারকেও আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাকের কাছে যেটা জানতে চাইবো, মোস্তাক আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই যে আমরা না গোটা বিষয়টাকে যদি একটু বড় পরিসরে ভাবার চেষ্টা করি, যে এই যে বাংলা বাঙালির জন্য দরদ দেখানোর কথা বলা হচ্ছে, একদিকে আমাদের রাজ্যের শাসক দল বলছে, আর অন্যদিকে যে অভিযোগটা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। দিল্লিতে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে। আমি পরিষ্কার বলছি যে আসামে এরকম ঘটনা ঘটেছে যে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে কথাবার্তা বলে দেখা গেছে তাদের কাছে কাগজ আছে, তাদের আবার ফিরিয়ে আনা হয়েছে। গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে, কোথাও মনে হচ্ছে না একটা লক্ষ্য বা উদ্দেশ্য সিদ্ধির জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। এই যে শব্দগুলো আসছে রোহিঙ্গা, অনেকটা প্রশ্ন তো যে কারা এখানে এসে ঢুকে পড়তে পারছে কিভাবে, এবং এটা যেটা আমি প্রশ্নটা করলাম যে তারা যদি এখানে বৈধ কাগজপত্র তৈরি করে ফেলে, তাহলে তো আমাদের ব্যবস্থাপনার ভেতরে কোথাও গলদ আছে, এটা মানতে হবে। শুধু রাজনীতি করে এটার সমস্যার সমাধান হবে না তো, এটা তো অনেক বেশি। আর গোটা পৃথিবী জুড়েই এটাও ঘটনা, বোধহয় আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে, গোটা পৃথিবী জুড়েই ওই উদ্বাস্তু সমস্যা, মানে আমি কোথায় থাকবো, আমার কারোর অস্তিত্ব আর তো বেআইনি হতে পারে না, কোথায় থাকবো, এটা নিয়ে সমস্যা তো গোটা পৃথিবী জুড়েই রয়েছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটি বিষয়কে নির্বাচন করার জন্য। বিশেষ করে ভাষাগত যে সমস্যা, এবং এই সমস্যা তো ভারতবর্ষের দীর্ঘদিনের সমস্যা, এবং আমরা ইতিহাস এবং যদি আমরা পূর্বের মানে ভাষার যদি আমরা ইতিহাস দেখি, সেখানে কিন্তু ঠিক ভারতবর্ষের কিন্তু কোনো নির্দিষ্ট রাষ্ট্রভাষা নেই, এটা আমরা সবাই জানি। ফলে স্বাভাবিকভাবে এটার একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভারতবর্ষে বহু ধর্মের, বহু জাতির, বহু ভাষা বংশের মানুষ আছে, এবং বিশেষ করে ভারতবর্ষের যে ধরনের ভাষা প্রচলিত আছে, এই ভাষার একটা উৎস আছে যেটাকে আমরা বলছি ইন্দো ইউরোপীয় ভাষা, যে ভাষা বংশ থেকেই ভারতবর্ষের বিভিন্ন ধরনের ভাষা এসেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা এই রিসেন্ট কয়েকদিন আগে দেখেছি বাংলা ভাষা ধ্রুপদী ভাষাতে অংশগ্রহণ করেছে। ফলে স্বাভাবিকভাবে তার একটা পূর্বের ইতিহাস আছে, এইরকম বিভিন্ন ভাষা বংশের ইতিহাস আছে। ফলে যে কোনো একটা ভাষাকে আমরা অমর্যাদা করতে পারি না, সে বাংলা ভাষা হোক বা অন্য ভাষা হোক। মূল কথাটা হচ্ছে যে যে কোনো ভাষা বংশের উপরে যখন আমরা আক্রমণ করছি, সেই আক্রমণটার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আপনি বলছিলেন না একটু বড় করে ভাবতে, বাস্তবিক
ভারতবর্ষের তো কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ভাষা নেই, তো তার কারণ তো আছে একটা, কেন নির্দিষ্ট রাষ্ট্রীয় ভাষা নেই। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে প্রচলিত হয় যে হিন্দি ভাষা ভারতের রাষ্ট্রীয় ভাষা। এটা আপনারা জানেন, ভারতের কিন্তু হিন্দিও রাষ্ট্রীয় ভাষা নয়। কেন নয়? তার কারণ হচ্ছে ভারতবর্ষের এই বৈচিত্র্যপূর্ণ দেশ, ভারতবর্ষের বিভিন্ন ধরনের ভাষা বংশের মানুষ এখানে বাস করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় আমরা আক্রমণ দেখছি, বিভিন্ন জায়গায় ভাষাকে কেন্দ্র করে আমরা দেখছি খুন হয়ে যাচ্ছে মানুষ, এবং এক ভাষা বংশের মানুষ অন্য ভাষা বংশের উপরে আক্রমণ করছে। এটাই হচ্ছে সব থেকে দুঃখের, যে আমরা আগ্রাসনটা চাপিয়ে দিতে চাইছি। এইটা কিন্তু আমাদের প্রাথমিকভাবে ভাবতে হবে। এইটা গেল 1 নম্বর দিক। দ্বিতীয়ত দিক হলো, বিশেষ করে মানে সমস্ত দেশের ক্ষেত্রে এক একটা সমস্যা দাঁড়িয়ে থাকে। বিভিন্ন ভাষা বংশের মানুষ থাকে, আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মাইগ্রেন্ট হতে হচ্ছে, এটা বাস্তব। ভারতবর্ষের সমগ্র রাজ্যের ফিচার্স তাই। কোথাও বাংলার মানুষ শুধুমাত্র বাংলায় কাজ পাচ্ছে এমন নয়, বা কোনো উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। স্বাভাবিকভাবে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু কাজের তাগিদে, পেটের দায়ের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে, মাইগ্রেন্ট হতে হচ্ছে। ঠিক এই মাইগ্রেন্ট কথাটা তো আজকের, বিশেষ করে লকডাউনের পরবর্তী সময় থেকে তো আমাদের কাছে বেশি এসেছে। ফলে আমাদের কিন্তু এই দিকটা ভাবতে হবে যে আমরা আমাদের বাংলাতে আমরা কাজ করতে পারলে তো আনন্দিত হতাম, আমাদের অন্য জায়গায় যেতে হচ্ছে কেন? এবং সেখানে গিয়ে স্বাভাবিকভাবে একজন গবেষক ধরুন, সে অন্য জায়গায় যাচ্ছে, সে তো জানার তাগিদে যাচ্ছে, অন্য ভাষা জানছে, তার একটা আলাদা দিক আছে। কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে, ফলে সেখানে গিয়ে সাধারণভাবে বিভিন্ন ভাষা তে আমাদের কথা বলাতে সমস্যা হওয়ার কারণে বিভিন্ন জিনিসের শিকার হচ্ছি, আক্রমণের শিকার হচ্ছি, যেটা অত্যন্ত দুঃখজনক। 3 নম্বর দিক হচ্ছে যে এই যে উদ্বাস্তু সমস্যা নিয়ে মাঝে মাঝে কথা আসছে, এবং এই উদ্বাস্তু বিষয়টা শুধুমাত্র যে ভারতবর্ষের সমস্যা, শুধুমাত্র যে বাংলাদেশের সমস্যা, শুধুমাত্র আমেরিকার সমস্যা বা অন্যান্য দেশের সমস্যা, এটা নয়। যখন যে দেশের, যে রাষ্ট্র, যে শাসক ক্ষমতায় থেকেছে, ক্ষমতা থাকার জন্যই তারা বিভিন্ন রকম ভাবে ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা একটা ভাষা বংশের উপরে কখনো আক্রমণ করেছে, কখনো একটা জাত আক্রমণ করেছে, কখনো একটা ধর্মের উপরে আক্রমণ করেছে। এই আক্রমণের কেন্দ্রবিন্দুটা দেখতে হবে, যে যদি আমাদের এই সমস্যা, প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক সমস্যা থেকে আমাদের দূরে রাখতে হয়, তাহলে কখনো ধর্ম, কখনো বর্ণ, কখনো জাত, কখনো ভাষা, এইগুলো নিয়েই রাষ্ট্রের জনগণকে মাতিয়ে রাখতে হবে। তোমরা কেন খেতে পাচ্ছ না, তোমরা কেন চাকরি পাচ্ছ না? কারণ ওই মানুষরা আছে, ওই ধর্মের মানুষরা আছে, ওই জাতির মানুষরা আছে। এই ন্যারেটিভটা মানুষকে তৈরি করে দেয়া হচ্ছে। বাস্তবিক আপনারা, মানে আপনি নিজে বলুন, আপনি যে স্টুডিওয় বসে আছেন, আপনি যা পোশাক পরে আছেন, আপনি আপনার সমস্ত কিছুতে আপনি বলতে পারবেন যে এটা নির্দিষ্ট এই ধর্মের মানুষ তৈরি করেছে, এই জাতের মানুষ তৈরি করেছে, এমনকি এই দেশের মানুষ তৈরি করেছে? আপনি যে ফোনটা ব্যবহার করছেন, আপনি যে মাধ্যমটা ব্যবহার করছেন, সেখানে যে যে উপাদান আছে, সেখানে আমাদের এই দেশের কিছু উপাদান, ওই দেশের কিছু উপাদান, সেই দেশের কিছু উপাদান নিয়েই কিন্তু একটা যন্ত্র তৈরি হচ্ছে। ফলে সামগ্রিকভাবে দেখতে গেলে আমরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু তার সত্ত্বেও বিভিন্ন সময় আমাদের উদ্বাস্তুর সমস্যা হতে হয়। পৃথিবীতে যে মানুষ জন্মগ্রহণ করেছে, সে যে ধর্মের হতে পারে, হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, শিখ, জৈন, খ্রিস্টান, যে কোনো ধর্মের হতে পারে। এই পৃথিবী তো তার। কোন দেশের যখন কাঁটা তার বেড়া দেয়া হয়, সেই দেশের কাঁটা তারের বেড়া একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে থাকে, এবং সেখানে কখনো ধর্মের ভিত্তিতে গড়ে ওঠে, কখনো জাতির ভিত্তিতে গড়ে ওঠে, কখনো নিরপেক্ষভাবে গড়ে ওঠে।